ধন্যবাদ সবাইকে। সবাইকে স্বাগতম আমাদের আজকের পর্বে। আজকে আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর কারিশমা চৌধুরী। কারিশমা আপু, আপনার কাছেই জানতে চাবো নিজের সম্পর্কে কিছু বলুন আমাদের জন্য। ধন্যবাদ সোপান। আমি কারিশমা চৌধুরী। আমি এখন ইউনিভার্সিটি অফ লিডসে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি। আর আমি লিডসে একটা আমাদের নতুন সেন্টার আছে, চয়েস মডেলিং সেন্টার। সেটার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সেটার ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছি। এছাড়া আমি আম আরো দুটো ইনস্টিটিউশনের সাথে একটু অ্যাফিলিয়েটেড। একটা হচ্ছে বেইজিং জিয়াওটং ইউনিভার্সিটি, চায়নার। সেখানে আমি ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছি। আর আরেকটা হচ্ছে ইউকের অ্যালান টিউরিং ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট আছে। সেটা হচ্ছে ইউকের ন্যাশনাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডেটা সায়েন্স। তো আমি ওটার টিউরিং ফেলো আর কি। তো আমার কিছুটা টাইম ওটার সাথে কাজ করার জন্য আর কি ওখানে। তো এটা। আর এর আগে আমি বুয়েট থেকে পাশ করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তারপর মাস্টার্স আর পিএইচডি করেছি এমআইটি থেকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ। এবং তারপর আমি বুয়েটে আবার 4 বছর শিক্ষকতা করেছি। তারপরে আমি লিডসে যোগদান করেছি আর কি। ধন্যবাদ আপু। আপনার কাছ থেকে আরো শুনবো আপনার এই পথ চলা, আপনার এই যাত্রা নিয়ে। তো আপু, আপনি যেহেতু বাংলাদেশেও পড়িয়েছেন, আবার যুক্তরাষ্ট্রে পড়িয়েছেন, যুক্তরাজ্যেও পড়িয়েছেন, পড়ানোর ধরন বা স্টুডেন্টদেরকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আপনার কি মনে হয় পার্থক্যটা কি বা মিলটা কোথায়? আচ্ছা, আমেরিকাতেও তো আসলে পিএইচডি করার সময় টিএ হিসেবে পড়িয়েছি হ্যাঁ, কিছুটা। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আম আসলে পড়াশোনার আমি বলব যে কনটেন্টের খুব একটা ডিফারেন্স নাই। ডিফারেন্সটা আসলে টিচিং অ্যাপ্রোচ এর। যে আমাদের হয়তো বুয়েটে আমরা খুব জোর দেই আমরা সলিউশন এর প্রতি। যে আচ্ছা একটা আ আমরা দিয়ে দিচ্ছি একটা স্ট্রাকচার এর লোড এত হবে, এই হবে, ওই হবে। এটা এখন ডিজাইন করতে হবে। whereas বাইরের আমার কাছে মনে হয় emphasis টা more about problem solving. যে আচ্ছা এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, এটাকে তুমি আগে ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। বা আ হয়তো নিজেরা ফিল্ডে গিয়ে কিছু ডেটা কালেক্ট করে তারপর দেখো যে এই প্রবলেমটা কি এবং কি সলিউশন হতে পারে। তো আমার মনে হয় এই জিনিসটা আমাদের বাংলাদেশে এখন একটু মিসিং। যে আমেরিকা এবং ইউকে ২ জায়গাতেই আমি যেটা দেখেছি যে একটু প্রবলেম বেসড পড়াশোনা। আর আমাদের দেশে এট লিস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এ এখনো অনেকটাই হচ্ছে আমরা শুধু সলিউশন করা শিখাই রাদার দ্যান প্রবলেম ফর্মুলেশন। আর স্টুডেন্ট পড়ানোর কথাটা বললেন। কিন্তু আপনি তো শুধু একজন শিক্ষকই নন, আপনি একজন গবেষকও। আপনার গবেষণার স আ ক্ষেত্রটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন যে, আপনার এই মুহূর্তে কি নিয়ে কাজ করছেন এবং আপনার জীবনের সবচেয়ে এক্সাইটিং প্রজেক্ট কি ছিল? সবচেয়ে মজার কোন কাজটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে কোন কাজটা করে? আচ্ছা, প্রথমে একটু বেসিক থেকে শুরু করি যে আমি কাজ করি হচ্ছে ট্রাভেল বিহেভিয়ার মডেলিং নিয়ে। তো এটা হচ্ছে যে আ ট্রান্সপোর্টেশন বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সফটওয়্যার যেগুলো ইউজ করা হয়, সেগুলোর মূলে কিন্তু আছে ট্রাভেল বিহেভিয়ার মডেলস। সেটা হচ্ছে আমাদের আমরা ডেটা কালেক্ট করে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করি যে বিভিন্ন পরিস্থিতিতে মানুষ কোন ট্রাভেল ডিসিশন নিবে। যে মানুষ কি ১ম হচ্ছে ট্রাভেল করবে কি করবে না? করলে কখন করবে? তারপর কোন মোড এ নিবে? বাসে যাবে না গাড়িতে যাবে নাকি রিক্সায় যাবে? তারপর হচ্ছে যে কোন রাস্তা নিবে, কোন রুট নিবে। এবং আরো আ যদি আমরা ডিটেইলে দেখি যে গাড়ি চালানোর সময় যে মানুষ কি স্পিড বাড়াবে কি কমাবে? তারপর লেন চেঞ্জ করবে কি করবে না। তো এই যে বিভিন্ন ডিসিশন ট্রাভেল রিলেটেড বা আরো লং টার্ম এ চিন্তা করলে যে মানুষ কি কোনখানে থাকবে। এই ডিসিশন গুলো সব আমরা চেষ্টা করি যে ম্যাথমেটিক্যালি মডেল করতে। যে আচ্ছা একটা মানুষের যদি সব আমরা ইনফরমেশন জানি যে তার বয়স, তার জেন্ডার, সে কতটুকু পড়াশোনা করেছে, তারপর সে কোথায় থাকে বা তার লাইফস্টাইল কি ধরনের, তার বেসিসে আমরা কি প্রেডিক্ট করতে পারি নাকি যে এই মানুষটা এই পরিস্থিতিতে এই কাজটা করবে। যে সে হয়তো সে এখন আম পয়েন্ট A থেকে পয়েন্ট B তে যাবে এবং আ এক্ষেত্রে সে গাড়ি ব্যবহার করবে। তো এই জিনিসগুলো আরকি। তো এক্ষেত্রে ট্র্যাডিশনালি যেটা করা হয় যে সার্ভে ডেটা কালেক্ট করা হয়। এখানে হয়তো দর্শকদের মধ্যে অনেকেই হয়তো থাকবে যারা কিছু ট্রান্সপোর্টেশন কোর্স নিয়েছে। সেখানে আ আমরা জানি যে সাধারণত সার্ভেতে আমরা জিজ্ঞেস করি মানুষকে, আচ্ছা এই মানে আপনি গতকালকে কি করেছেন? কোনখানে গেছেন? কি মোড নিয়েছেন? তো এখন যেটা হয় যে ১ নাম্বার হচ্ছে যে
উন্নত দেশে যেরকম ইউকে তে এরকম সার্ভে ডেটা কালেক্ট করা বেশ এক্সপেন্সিভ, কারণ মানুষকে রিক্রুট করতে হয়, তাদেরকে তাদের সময়ের জন্য পয়সা দিতে হয় এসব। এই কারণে ইউকে তেও কিন্তু এই ধরনের বিরাট সার্ভে হয়তো 10 বছরে একবার হয়। আবার ডেভেলপিং কান্ট্রি যেমন বাংলাদেশে আমি যখন কাজ করছিলাম তখনকার সমস্যা ছিল যে হয়তো ডেটাটা অত রিলায়েবল না, বা ডেটাটা হয়তো এক একটা প্রজেক্টের জন্য একটা এরিয়া ডেটা কালেক্ট করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটা প্রজেক্ট যখন আসছে তখন ওই ডেটাটা আর কাজে লাগছে না, বা ডেটা কোথায় কেউ ঠিকমতো জানেও না। তো এই জন্য আমার তখন থেকে ইন্টারেস্টটা ছিল যে আমি আসলে যেসব আমাদের প্যাসিভ বিগ ডেটা, এখন তো আমরা জানি যে অনেকেই বিগ ডেটা নিয়ে কাজ করছে, যে যখন আমরা ফোন ব্যবহার করছি তখন আমাদের একটা ডিজিটাল ফুটপ্রিন্ট রেকর্ডেড হচ্ছে যে আমরা কোথা থেকে ফোনটা করছি। তারপর আমরা যখন স্মার্টফোন ব্যবহার করছি সেখানে জিপিএস এই বিভিন্ন লোকেশন গুলো রেকর্ডেড হচ্ছে। তারপরে আমরা যারা বাইরে মেট্রো ইউজ করছি, আমরা যখনই আমাদের স্মার্ট কার্ডটা ইউজ করছি পাবলিক ট্রান্সপোর্টে, তখন আমরা জানছি যে আচ্ছা এই মানুষটা এখান থেকে এখানে গেছে। তো এই ডেটাগুলো আমরা যদি সার্ভে ডেটার সাথে কম্বাইন করি, বা এই ডেটাগুলো ইউজ করে যদি আমরা সার্ভে ডেটা বেসড মডেলগুলোকে কারেক্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার একটা গবেষণার একটা সাইড। এবং সেটা নিয়ে আমি 2011 থেকে কাজ করছি। ঢাকাতে থাকতেই আমি এটার কাজ শুরু করেছিলাম। তো সেটা হচ্ছে একটা দিক। আর আরেকটা যেটা আমার গবেষণার দিক সেটা হচ্ছে কি যে আমরা অনেক ট্র্যাডিশনালি এই মডেলগুলোতে সাধারণত খুব সিম্পল ফ্যাক্টর কনসিডার করা হয়। যে আচ্ছা আমি বাসে যাব না গাড়িতে যাব এটা নির্ভর করবে আমি কোনটার ভাড়া কত, কোনটার ট্রাভেল টাইম কত, বা হয়তো বড়জোর যে কোনটার ওয়েটিং টাইম কত। যে হয়তো বাসের হয়তো ৩টার বদলে ৩:৩০ আসতে পারে, এরকম একটা ব্যাপার আরকি। কিন্তু দেখা গেছে যে আসলে আমাদের কিন্তু একই মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ডিসিশন নিচ্ছে। এবং হয়তো আমার তাড়া থাকলে আমি হয়তো বাস না নিয়ে উবার নিব। তো এই ডিসিশন গুলো আসলে আমরা আ এতদিন আমাদের ডেটা ছিল না। যে আমাদের পক্ষে ডিটেইল ডেটা অভাবে এই ধরনের মডেল করা সম্ভব ছিল না। কিন্তু এখন মানে কম্পিউটার সায়েন্স এর বিভিন্ন আ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এর কারণে, যেটা ইউবিকুইটাস কম্পিউটিং টেকনোলজি বলে, সেটার কারণে কিন্তু আমরা অনেক ডিটেইল ডেটা পাচ্ছি যে আমরা যেরকম মানুষের হার্ট রেট, ব্লাড প্রেশার, স্কিন কন্ডাক্টেন্স এগুলো ডেটা কালেক্ট করতে পারছি, বা ফেসিয়াল এক্সপ্রেশন থেকেও অনেক তারা কি আম বিরক্ত নাকি হাসি খুশি এগুলো ইনফরমেশন পাচ্ছি। তো আমি এই ডেটাগুলোকেও এই ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। যে আ আমরা যদি স্টেট অফ মাইন্ডটা জানি ডিসিশন মেকারের, তাহলে আমাদের কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি এই ম্যাথমেটিক্যাল মডেলের প্রেডিকশন ক্যাপাবিলিটি সেটা নিয়ে। এবং আরেকটা যেটা কাজ করছি সেটা হচ্ছে যে আম এটা খুবই এখনো প্রাইমারি স্টেজে আছে। যে আমরা জানি যে মানুষের আসলে তো ডিসিশন মেকিংটা হচ্ছে ব্রেইনে। কিন্তু এতদিন আমরা আ ইকোনমিক আ অ্যাজাম্পশন এর বেসিসে বা সাইকোলজিক্যাল থিওরির বেসিসে আমরা মডেলগুলো আ করেছি। এই মানুষ কিভাবে ডিসিশন নিচ্ছে। কিন্তু এখন আসলে আমরা যেরকম খুব পোর্টেবল ইইজি ডিভাইস, যেগুলো হয়তো জাস্ট মাথায় টুপির মতো মনে হয়, সেগুলো দিয়ে আমরা আ ইনফরমেশন নিতে পারি যে মানুষের ব্রেইনের কোন অংশটা ডিসিশন মেকিং এর সময় অ্যাক্টিভেটেড হচ্ছে। তো সেখান থেকে আমরা জানতে পারি যে আ আচ্ছা ডিসিশনটা কি ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, যেটাকে বলে থিংকিং ফাস্ট, যে হয়তো জাস্ট আমি রিঅ্যাকশন হিসেবে একটা ডিসিশন নিয়ে নিচ্ছি যে আমার সামনে একটা আ গাড়ি ব্রেক করছে। আমি আর রেশনালি চিন্তাই করছি না, আমি জাস্ট ব্রেক করছি। whereas অন্য অনেক ডিসিশন যেগুলো হয়তো আমাদের আরো দেখা যাচ্ছে যে আমরা অনেক মাথায় চিন্তা করছি, যে হয়তো জাস্ট যে একটা আম গাড়ি কিনবো কি কিনবো না। এটা অনেক দিন ধরে চিন্তা করছি। আমার ব্রেইনের বিভিন্ন অন্য অংশগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে। তো এই দুটো ডিসিশন কিন্তু এতদিন বেশিরভাগ সময় সবই ডিসিশনই একই মানে ব্লাক বক্স মডেলের মধ্যে নিয়ে আসা হতো। কিন্তু ওইটাই যে আমি দেখতে চাচ্ছি যে আসলে আমরা যদি ইইজি ডেটা কালেক্ট করি এবং জানি যে ব্রেইনের কোন অংশটা ডিসিশন নিচ্ছে, যে আমাদের ব্রেইনের সামনের অংশটা বেশি অ্যাক্টিভেটেড না পিছনের অংশটা বেশি অ্যাক্টিভেটেড, সেখান থেকে কিন্তু আমরা ইনফরমেশন পেতে পারি যে আসলে এই ডিসিশন নেয়ার থিওরিটা কি, যে আসলে কি আম অনেক চিন্তা করে নেয়া ডিসিশন এটা, নাকি খুব ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন। তো এই জিনিসগুলো দিয়ে আমি চেষ্টা করছি যে আমাদের যে ট্রাভেল বিহেভিয়ার মডেল সেগুলোর প্রেডিকশন ক্যাপাবিলিটি আরো ইমপ্রুভ করার জন্য।
দারুণ আপু, আমি চোখের সামনে মানে দেখতে পাচ্ছিলাম যে ব্রেইনের মানে কোন জায়গাগুলো লাল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে। আহ আশা করি মানে আমার মনে হয় যে আমি এই এক্সপেরিমেন্ট গুলা নিজে করি না, কিন্তু আমার ইচ্ছা আছে যে যদি আমার উপরই এক্সপেরিমেন্ট গুলা করা হতো। যেমন আমি একবার ওই যে আপনি ঠিক যেটা আছে, বললেন, আমেরিকা ডেটা কালেক্ট করলে তোমাকে খবর দিব। যেমন আমি একবার আমার এক্সপেরিমেন্ট গুলা হয় হচ্ছে আমি মানে মানুষকে প্রশ্ন করি এবং মানে অবজার্ভ করি। মানে তারা যখন হুম, সফটওয়্যার গুলা ইউজ করে আমি বসে বসে অবজার্ভ করি। এবং মাঝে মাঝে ওই যে এফবিআই রা যে ইন্টারোগেশন করে না, যে ওই যে গ্লাসের বাইরে হুম, থেকে কিন্তু আসলে পুলিশের চেহারা দেখা যায় না। সো আমরা হুম, ওরকম গ্লাস ছিল, গ্লাসের ওই দিক থেকে আমি অবজার্ভ করতাম আচ্ছা, এবং দেখতাম যে কোন সফটওয়্যার মানে কোন প্রোগ্রামটা ইউজ করতে তাদের কতটুকু টাইম লাগে, এগুলো লিখতাম আরকি। তারপর সেটা ছিল আমাদের মানে পেপারের ইভ্যালুয়েশন অংশ আরকি, যে জিনিসটা কাজটা সে ঠিকমতো করলো কিনা। বা যেহেতু আমি ডেটা ভিজুয়ালাইজেশন কাজ করি, আমি দেখি যে ওটা তার বুঝতে সুবিধা হয় কি হয় না, এসব আরকি। হুম, কিন্তু আপনি যেহেতু মানে অ্যালান টিউরিং ইনস্টিটিউটের ফেলো, দ্যাট মিনস আপনাকে ডেটা সায়েন্স এর অনেক কিছু নিয়ে হয়তো কাজ করতে হয়। সো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়? মানে আপনি তো আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ট্রান্সপোর্টেশন এটা হচ্ছে কাজ। কিন্তু এখন তো আপনি ডেটা অ্যানালাইসিস, ডেটা গ্যাদারিং এই কাজগুলো করেন। সেগুলা কি আপনি সবকিছু মানে নিজেকে হাতে কলমে করেন নাকি স্টুডেন্টদেরকে না, কাজ আমি দিয়ে বাই দেন? নেচার একটু স্টুডেন্টদের সাথে কাজ করা পছন্দ করি। মানে নট দ্যাট যে আমি স্টুডেন্টদের দিয়ে করাই, কিন্তু আমি বলব যে যেটা আমার প্রফেশনের বিভিন্ন অংশ যেগুলো, যে পড়ানো, গবেষণা করা, স্টুডেন্ট সুপারভিশন। আমি এর মধ্যে স্টুডেন্ট সুপারভিশনটা সবচেয়ে বেশি এনজয় করি। আচ্ছা। আম কারণ মানে আমার ঠিক একা কাজ করতে কখনো খুব একটা ভালো লাগে না। তো অ্যালেন টিউরিং ইনস্টিটিউটে আসলে যেটা যে ওখানে মানে আ ওখানে আরো অন্যান্য যেটা আ ডেটা সায়েন্স এর যারা এক্সপার্ট তাদের সাথে আমি কোলাবোরেট করছি। নট দ্যাট যে আমাকেই প্রত্যেকটা জিনিস করতে হচ্ছে। কিন্তু আসলে এক্ষেত্রে আমি আরেকটা জিনিসটা এমফাসিস দেই যে আসলে অনেকেই যেরকম মনে করে যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া মানেই তাদের সারা জীবন সিভিল ইঞ্জিনিয়ারিংই করতে হবে। কিন্তু আসলে কিন্তু এই বাইরে আসলে বোঝা যায় আসলে এগুলো কিন্তু এই বাউন্ডারি গুলা খুব ফাজি। যে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স স্পেশালি কম্পিউটার সায়েন্স আসলে সবগুলোর সাথেই খুব রিলেটেড। আ সো আমাদের সো চাকরি এইজন্য যাবে না। তো এইজন্য আসলে যে আম মানে এবং আমি মনে করি আসলে এটাই অ্যালেন টিউরিং ইনস্টিটিউটের এক্সাইটিং পার্টটা হচ্ছে ওরা কিন্তু আসলে বিভিন্ন ধরনের মানুষকে একসাথে নিয়ে আসার চেষ্টা করে। যে আম মেশিন লার্নিং এক্সপার্টস দের সাথে যেরকম আমি তো মেশিন লার্নিং এক্সপার্ট না। কিন্তু আমি জানি যে আমি কি মডেল করতে চাচ্ছি। এবং আমার একটা কিছু আইডিয়াস আছে যে আমি এই জিনিস দিয়ে আমার মডেলগুলোকে ইমপ্রুভ করতে পারব। সো আ এই ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এনভায়রনমেন্ট টা ওখানে খুব ভালো। কম্পিউটার সায়েন্সকে যদি আপনি একা ছেড়ে দেন সে কিছুই না। মেইন আমাদের কাজ হচ্ছে বাকিদের হেল্প করা। লাইক তোমার এটা লাগবে আমি তোমাকে দিতেছি, এরকম একটা ব্যাপার। সো যখনই আমি শুনি যে হ্যাঁ, কেউ এরকম ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এনভায়রনমেন্ট এ কাজ করে, দ্যাটস রিয়ালি এক্সাইটিং। এক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি একজন বাংলাদেশী হিসেবে আপনি তো এখন ইউকে তে লিডস এ একটা বিরাট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন এবং এরকম একটা ইনস্টিটিউশনে কাজ করছেন। সেখানে শুধু যে মানে বিভিন্ন ফিল্ড থেকে মানুষ আসে তাই না, মানে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কিরকম? যে কি বলবো? আপনি ঠিক বহিরাগতও না, মানে কিন্তু তারপরও মানে আপনাকে কি কখনো মানে খুব একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? সত্যি কথা বলতে কি কিছুটা হয়। কারণ এবং আমার কাছে মনে হয়েছে এটা স্টুডেন্ট লাইফ এ মনে হতো না। স্টুডেন্ট লাইফ এ তো আসলে যেরকম এমআইটি তে আমাদের ল্যাবের সবাই আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিলাম। একজন কিছুদিন আমেরিকান একটা মেয়ে ছিল। কিন্তু বাকি সবাই ইন্টারন্যাশনাল ছিলাম। কাজেই আমাদের খুব ভালো একটা গ্রুপ ছিল বা কখনোই মনে হয় নাই যে কোন রেশিয়াল বায়াস আছে বা কোন কিছু। কিন্তু আমার ইউকে তে আসার পরে বিশেষ করে প্রমোশন প্রসেস এর মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার কাছে মনে হয়েছে যে আসলে আম এটা শুধু আমি বলব না যে এটা সিস্টেমেটিক বা ইচ্ছাকৃত, যে কিছুটা হয়তো আমাদের সংস্কৃতির কারণে, কালচারাল কারণে আমরা হয়তো নিজেদেরকে আম আমরা শিখি ছোটবেলা থেকে যে না আমাদের নিজেদেরকে প্রচার করা যাবে না। যে এটা আসলে আ একটা অহংকারের প্রকাশ বা এসব কিছু। কিন্তু আসলে চাকরির ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আসলে তখন যেহেতু সেটাই এক্সপেক্টেড, সেটা ভালোমতো করতে না পারলে তখন আবার দেখা যায় যে আ এই প্রোগ্রেশন টা একটু এফেক্টেড হয় আরকি সেটা। আর এমনিতে কিন্তু আসলে আমি আ বলব যে এটাও একটা আসলে একাডেমিক প্রফেশন এর একটা ইন্টারেস্টিং দিক যে আসলে আমি এত দেশের মানুষের সাথে কাজ করতে পারছি। এবং আসলে লিডস এ যেটা আরেকটা আ আমি দেখেছি যে আমাদের পিএইচডি স্টুডেন্ট অনেক আসে ডেভেলপিং কান্ট্রি থেকে। এটা মনে হয় হয়তো আ কমনওয়েলথ স্কলারশিপ এর কারণে বা
ফান্ডিং অপরচুনিটির কারণে কিছু একটা। তো বাংলাদেশ থেকে তাও কম, কিন্তু আমাদের যেরকম আফ্রিকান অনেক স্টুডেন্ট আসে বা ইউরোপিয়ান অনেক স্টুডেন্ট আসে। তো এটা একটা খুব এক্সাইটিং মনে হয় আমার কাছে, যে আসলে আমি শুধু একটা স্টুডেন্টের সাথে, আমি আগেই বলছিলাম, আমি স্টুডেন্ট সুপারভিশনটা খুব এনজয় করি, এবং একেকজনের যে একেকটা আহ চিন্তাধারার, চিন্তা করার বা প্রবলেমকে অ্যাপ্রোচ করারও কিন্তু ডিফারেন্স আছে। যে সেটা তাদের আগের বেড়ে ওঠা, তাদের আগের ট্রেনিং, রিসার্চ ট্রেনিং বা এডুকেশনাল ট্রেনিং, সেটার সাথে অনেকটাই ভ্যারি করে যে কে কিভাবে প্রবলেম অ্যাপ্রোচ করছে বা কাকে কিভাবে সুপারভাইজ করতে হবে। তো সেটা আমি বলব যে একটা একাডেমিক প্রফেশনের একটা ইন্টারেস্টিং দিক বাইরে চাকরি করলে আরকি। একটু উদাহরণ দেন আপু, যদি আপনার মাথায় কোনো উদাহরণ আসে। যখন আপনি বললেন না যে একেকজন স্টুডেন্টকে একেকভাবে অ্যাপ্রোচ করে। আমার নিজের প্রবলেমটা এই ক্ষেত্রে মনে আসলো। যেমন আপনি বললেন যে আ এখানে এক্সপেক্ট করে, মানে ওরা আশাই করে যে আমরা নিজে থেকে বলব। বা আমি যখন পিএইচডি ফার্স্ট ইয়ারে ছিলাম, মানে ফার্স্ট সেমিস্টার, আমার প্রফেসর বলল যে Facebook থেকে একটা ইন্টার্নশিপের অপরচুনিটি আসছে। তোমরা কে, কে করতে চাও? আমি আমার প্রফেসরকে উল্টা বললাম কি, আমি কি পারবো? আমি জাস্ট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। মানে আমার পুরা, আমি মানে ব্যাক কলের মতো আমি পুরা ডিরেক্ট উনাকে বলে বসছি, আরে আমি কি পারবো? অথচ আমার উচিত ছিল বলা যে হ্যাঁ, এটাই আমার, এই যে আমার রেজিউমে, আমি করতে চাই, এটা নাও। সো আমার প্রফেসরও ব্যাপারটা বুঝে নাই যে আমরা বিভিন্ন জন বিভিন্ন দেশ থেকে আসি। এবং এক সময় উনি আমাকে ডেকে বললেন যে তোমার তো, মানে তোমার প্রজেক্টের মার্কস তো খুব ভালো, কিন্তু তুমি তো ক্লাসে কোনো কথাই বলো না, তুমি কি কিছু বুঝো? তোমাকে তো বি দিতে বাধ্য হব, কারণ তোমার হোমওয়ার্কে দেখি তুমি খুব ভালো, কিন্তু অন্যদিকে ক্লাসে কোনো কথাই বলো না। তখন আমি বলবো যে টিচারের সাথে ক্লাসে কথা বলবো, কি বলবো? সো আমার তখন মনে হয় যে এই জিনিসগুলো হয়তো অনেক প্রফেসর জানেই না। সো সেই ক্ষেত্রে আপনার এরকম অভিজ্ঞতাগুলো কি, আপনি কিভাবে অ্যাপ্রোচ করেন? কারণ বিভিন্ন জন তো বিভিন্ন দেশ থেকে আসে, মানে আপনি বুঝেন কিভাবে যে এ তো একটু অন্যরকম? আম এটা কিছুটা হয়তো আমি কি বলবো, যে একটা অ্যাপ্রায়ারি আইডিয়া থাকে। যেটা আমি দেখেছি বেশিরভাগ, শুধু বাংলাদেশ না, ডেভেলপিং কান্ট্রি থেকে যারা আসে সবাই একটু এ ধরনের। তারা ১ম দিকে এসে খুব চুপচাপ থাকে। বেশি কিছু আ জানলেও বলতে চায় না। তো তাদেরকে যেরকম একটু এনকারেজ করতে হয় বেশি, যে আ মানে পরে দেখা যায় হয়তো এর ব্যতিক্রমও আছে। অনেকে হয়তো বা ওরকম দেশ থেকে এসেও আসলে দেখা যায় যে খুব কথাবার্তা বা আ তে তাদের কোনো হেসিটেশন নাই। কিন্তু বেশিরভাগই আমি দেখেছি আসলে যে তাদের হয়তো একটু সময় লাগে। যে তাদের কনফিডেন্স লেভেলটা কম থাকে। আ তো সেগুলো একটু তখন একটু আ তাদেরকে বেশি অ্যাটেনশন দিতে হয় বা এনকারেজ করতে হয়। যে আচ্ছা ঠিক আছে, তুমি আ এই জিনিসগুলো আসলে তোমার করা দরকার। যে তোমাকে বলতে হবে যে তুমি না বুঝলে, মানে তুমি নিজে একা, একা গিয়ে সাফার করো না। যে এই জিনিসটা আমি বুঝি নাই। কিন্তু বুঝি নাই বলাটা আসলে একটা মানে বললেই ভাববে সবাই যে আমি তো আসলে বোকা। সেই মেন্টালিটিটা ওভারকাম করার জন্য তাদেরকে একটু উৎসাহ দিতে হয় বা একটু কাউন্সেলিং করতে হয় আরকি, সেটা আরকি। আর আরেকটা যেটা, যে অনেক সময় যে পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে, যে এরা তো আসলে আল্টিমেটলি একাডেমিয়াতে যাবে। এদেরকে হয়তো কিছু আলাদা স্কিল সম্পর্কেও একটু বলতে হয়, যে নেটওয়ার্কিং স্কিল, যেটা আমরাও শিখেছি বাইরে গিয়ে ১ম এ, যে আসলে যে এটা যে একটা ইম্পোর্টেন্ট পার্ট অফ আ মানে একাডেমিক প্রফেশন প্লাস অন্য প্রফেশনেও। যে জাস্ট যে অন্যদের সাথে কথা বললেও যে অনেক বেশি আইডিয়া আসে নতুন, নতুন। সেই জিনিসগুলো হয়তো এদেরকে আরেকটু বলতে হয়। আবার এটা আমি তবে বলব যে এটা কিছুটা আবার আ মানে কি বলবো, এরিয়া ওয়াইজ ট্রেট ও বলা যায়, কিন্তু কিছু আবার পার্সোনাল ট্রেট ও থাকে। যে এমনও আছে আমার কিন্তু হয়তো যে ইউরোপের একটা স্টুডেন্ট, কিন্তু সে হয়তো আসলে খুব আ লাজুক, বা সে আ বলছে না কোনো কিছু না বুঝলে। তো ওই কমিউনিকেশনটা একটা চ্যালেঞ্জিং আরকি, এবং ওইটা আ অনেকের ক্ষেত্রে ইজি, অনেকের ক্ষেত্রে আরকি আরেকটু ডিফিকাল্ট, যে বোঝা যে আসলে তার কোথায় সমস্যা হচ্ছে। তাকে কোন ধরনের সুপারভিশন দিলে সে আরো বেটার পারফর্ম করতে পারবে। হ্যাঁ, এটাই আসলে আমার মনে হয় একটা গুড টিচার এন্ড ব্যাড টিচার একটা বিরাট বিরাট পার্থক্য। মানে পড়ানোর ক্ষেত্রে এবং স্টুডেন্টকে বুঝার ক্ষেত্রে। কারণ বই পড়েই অনেক কিছু বুঝা যায়। যদি শুধুমাত্র আপনি টেকনিক্যাল নলেজ এর কথা বলেন। অনেকে বই পড়েই হয়তো বুঝতে পারে। কিন্তু একটা হ্যাঁ, স্টুডেন্টকে মেন্টর করা, সেটা মনে হয় যখন আমি চিন্তা করি যে আচ্ছা, আমি তো কখনো টিচার হতে পারবো না। কারণ এই লেভেলের মানসিক এফোর্ট দেওয়া, দিস ইস লাইক এ ডিফারেন্ট লেভেল অফ না, কিন্তু এটাই আমি যেটা বলছিলাম, এটা কিন্তু আসলে খুব রিওয়ার্ডিং। যে আমি যেরকম নিজেও চিন্তা করে দেখি, যে আমি যখন ১ম মাস্টার্স করতে গেলাম বাংলাদেশ থেকে, ২৫ বছর বাংলাদেশে ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে। সেখান থেকে বাইরে গেলাম। কোনদিন একা থাকি নাই। হুম, তারপর কিন্তু প্রত্যেক বছরে আস্তে, আস্তে মানে I became a different person। ৫ বছর পরে আমি যখন বের হলাম, তখন কিন্তু আমার একটা পার্সোনালিটির অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে।
এবং এটা কিন্তু এখন আমার স্টুডেন্টদেরও আমি দেখি। ১ম যখন আসে তখন হয়তো ওরা দেখা যায় যে হয়তো খুব শেল থেকে বের হতে চাচ্ছে না। কিন্তু তখন একসময় যখন তারা ফ্লারিশ করে সেটা কিন্তু আসলে একটা টিচারের জন্য খুব রিওয়ার্ডিং একটা এক্সপেরিয়েন্স যে আ আচ্ছা এখন হি অর শি ইস রেডি টু গো টু দ্য ওয়ার্ল্ড এরকম। একটা জিনিস আমার ভালো লাগতো কারণ আমি দেখতাম যে আমার টিচাররা তারা হয়তো ৫০ বছর বয়স বা ৬০ বছর বয়স। তারা মনে প্রাণে অনেক বেশি তরুণ। যদি আপনি কম্পেয়ার করেন যে অন্য ৮-১০ জন ৫০ বা ৬০ বছর বয়স্ক মানুষের সাথে। সো আমাদের এক টিচার ক্লাসে একদিন গল্প করছিলেন যে দেখো আ আমি বুড়া হয়ে যাব কিন্তু আমার স্টুডেন্টরা সবসময় তোমাদের সমান এই ১৩-১৪ বছরের মানুষই থাকবে। কারণ প্রতি বছর আমি নতুন, নতুন স্টুডেন্ট পাবো। আমি তো আসলে বিভিন্ন কন্টিনিউয়াসলি কাজ করছি এই বিভিন্ন বয়সী স্টুডেন্টদের সাথে। মানে এ এজন্য আমার কাছে মনে হয় যে এটা একটা অ্যাডাপ্টেশন এর ক্ষেত্রেও একটা সুবিধা হয় আরকি যে আ সোসাইটাল চেঞ্জ বা এগুলোর সাথে আরকি। কারণ আমি সবসময় আরকি এই যেটা আমার ক্ষেত্রে হয়তো যেটা বললে ১৩-১৪ বছর, আমি তো সবসময় ওরকম যে হয়তো ২২-২৩ বছর বা ১৮-১৯ বছরের এদের সাথে ডিল করছি।